तुम्हारे शहर का मौसम बड़ा सुहाना लगे, मैं एक শাম চুরা লুম अगर বুড়া না লাগে। নমস্কার, আমি দেবপ্রিয়, আনাড়ি মাইন্ডসের এক বহু পুরনো সদস্য। আজকে এসেছি আপনাদের কাছে স্বরচিত গল্প পাঠ করে শোনাতে। গল্পের নাম উদ্বোধন। উদ্বোধন। ফি বছর মান্তু পিসির মেয়ে টুম্পা জঘন্য গলায় রবীন্দ্র নজরুল সন্ধ্যার শুরুতে একটা চেনা রবীন্দ্রসঙ্গীত গায়। মান্তু পিসির হাতে পায়ে ধরেও টুম্পার গান আর বন্ধ করা গেল না। টুম্পা ওটা গাইবেই। টুম্পা যখন গানটা ধরে, আমি স্পষ্ট দেখেছি বটগাছের পাখিগুলো ওই সন্ধ্যাবেলার নিয়ম ভেঙে উড়ে অন্য পাড়ায় পালায়। ভজাদার বাড়ির গেটে বাঁধা কুকুরটা, যেটা কিনা অকারণে ননস্টপ ভৌ ভৌ করে, সে দেয়াল ঘেঁষে সিটিয়ে দাঁড়ায়। ক্লাবের জানালার রঙিন কাঁচটাতেও ফি বছর একটা করে চির পড়ে। এই টুম্পারূপী বিশ্বলোচনের এই চান্স পাওয়ার মূলে হলো আমাদের ক্লাবের সেক্রেটারি শক্তিমান দা। বেটা বালির লরির দালালি করে শক্তিমান লরি কিনেছে, তাই আমরা ওই শ্যামলদাকে শক্তিমান বলে ডাকি, ছোট করে শক্তিদা। অবশ্য শক্তি কাপুরের সাথে শ্যামলদার চারিত্রিক সামঞ্জস্য আছে খানিক, তাই নামটাও খেটে যায়। আবার শক্তি চাটুর্যের মতো একটু পানের অভ্যেসও আছে। কেবল শক্তি সামন্তের মতো পর্দা সিনেমা বানাতে পারে না, সব রিয়েল টাইম, লাইভ। শক্তিদার সিনেমায় ও নিজেই নায়ক, নায়িকা মান্তু পিসি। আর ওই কানেকশানেই মান্তু পিসির মেয়ে বছরের পর বছর স্টেজে উঠে মাইকে আগুন জ্বেলে দেয়। মান্তু পিসি এখনো যোগাসন করে, সম্পত্তি প্রচুর। তার থেকে চাঁদাটাও মোটা দেয় শক্তিমানদাকে, ক্যাশে নয়, কাইন্ডে। চিত্রগুপ্ত পিসির বয়স বাড়াতে এসে পিসির হাসিতে কাত হয়ে ফিরে যায়। শক্তিমানদার বউ স্বপ্নাদির বহুদিনের অসুখ, তাই এই বদ্ধ বাতাসে মান্তু পিসি শক্তিমানদার ব্যালকনি কাম ফার্ম হাউস। পিসি আর শক্তিদার এই চপকেসটাকে আমরা ডিসকাউন্ট দিই, কারোই পেছনে লাগি না। লাগবোটাই বা কেন, স্বাধীন গণতান্ত্রিক দেশ। না হয় একটু পিরিতি করেছে, চুরি ডাকাতি খুন রাহাজানি নোটবন্দি দাঙ্গা এইসব তো করছে না। তবে তার মানে এই নয় পিসির মেয়ে টুম্পাটা এসে প্রতি বছর এরকম ভয়ানক গলা নিয়ে বেসুরো গান গাইবে। ওই একটা জায়গাতেই আমার আপত্তি, শক্তিমানদার পিসির প্রেমের বিক্রিয়ায় পাড়ার ট্যালেন্ট শোটায় টুম্পার অধক্ষেপ কেন করবে? কারণ এই চক্করেই আমাদের হকিংসের বোন প্রেস্টিজের ট্যালেন্টটা ঝাড় খায়। হকিংস আমার ভাইয়ের মতো, আজকাল টোটো চালায়, 12 ক্লাস অবধি পড়ে চাকরি পায়নি, হাফ ক্যাডারি করে টোটোর লাইসেন্স পেয়েছে। প্রেস্টিজ ওর বোন। ওদের তিরিক্ষি মেজাজের মরা ভাবটা মরার আগে প্রেসার কুকার সারাতো। তাই আমাদের ক্লাবের ছেলের বদান্যতায় ভাই বোনের ওই নামকরণ। আমি জানি প্রেস্টিজকে কোনো টিভি রিয়েলিটি শো জাজ পেলে প্রেস্টিজ আর স্টার হতো, কিন্তু দুনিয়া রিয়েলিটি শোতে মান্তু পিসির মেয়েটা জঘন্য গান গাইবার পরে দর্শকের মাথা ঝাঁঝা করে। প্রেস্টিজের নজরুল গীতি আর কারো শোনা হয় না, হাফ দর্শক খালি হয়ে যায়। ফাঁকা মাঠে গায় প্রেস্টিজ, শুনি কেবল আমি আর হকিংস। প্রেস্টিজকে দেখে মনেই হয় না ও এরকম গাইতে পারে। গত বছর থেকে প্রেস্টিজ আর গাইছে না। প্রেস্টিজেরও প্রেস্টিজ আছে। প্রেস্টিজের স্লটে অসীমদার বৌয়া ছেলেটা রবীন্দ্র নৃত্য প্রদর্শন করে। আমি মাইরি অবিচার আর সহ্য করতে পারছি না। এবছর তাই আগে ভাগে এলাকার নাম করা মাতাল টোটনকে 200 টাকা দিয়ে বলেছি, টোটন ভাই একটা কাজ করে দে। টোটন বলেছে, বলো গুরু, কি কাজ করতে হবে? তোমার জন্য জান হাজির। টোটনের জান গুরুর জন্য হাজির কেন সে কথা না হয় অন্য কোনো দিন হবে। আপাতত টোটনকে বললাম, টুম্পা স্টেজে উঠে প্রথম গান গাইলেই তুই সাউন্ডের মাইকটা নিয়ে একটা লাইন চেঁচিয়ে বলে পালাবি, আর পালাবার সময় পেছনে তাকাবি না। কেন গুরু? পোঁদ উল্টে যাবে তোমার কেলানির চোটে। মাতালরা সব সত্যি বলতে পারে, মাফও হয়ে যায় অপরাধ, যত দোষ মদের। এই থিওরিতেই হাফ পুরুষ জাতি উদ্ধার হয়ে গেল। মদ খাওয়াটা দোষ না গুণ, সে বিচার আর হচ্ছেটা কোন এজলাসে? একটা 60 আপ বাংলা, হাফ কেজি মুরগি কষা আর একটা বড় খামের কথা হয়েছিল টোটনের সাথে। কাজটা সাকসেস হলেই
পরের দিন পার্টি দেওয়া হবে টোটনকে। ক্লাবের প্রোগ্রামে মোটামুটি ঠিকঠাক লোকজন হয়। প্রথম দিন রবীন্দ্র নজরুল চলে, সেকেন্ড ডে থেকে আমাদের মস্তি, ব্যান্ড অর্কেস্ট্রা আসে। আগের বার এসেছিল ডিজে সোনু, কে বলবে সে বাংলা গান বাজাচ্ছে, পেল্লায় বক্সে তালে তালে একটা করে বিট পড়ছে, এমন শুনলে টিএন শেষানও নেচে উঠবেন তাতে। ফাংশনের দিন সকালবেলা প্রেস্টিজের কাছে গেলাম। প্রেস্টিজ ওরফে তনুশ্রী সাধুকা, গালে মিলিয়ে যাওয়া হালকা ব্রণর দাগ, মাথার দুপাশে বেনি, একটু লক্ষ্মী টেরা, আর এইচএসে কমার্সে সেকেন্ড ডিভিশন। একটা ফিনফিনে নাইটি গায়ে কালিঝুলি মেখে উনুনে গুলের আঁচ তুলছিল। বুকে সেরকম মাংস নেই, কেবল কিছু হাফ ডেড আশা রয়েছে। ওর দাদা তন্ময় সাধুকা ওরফে হকিংসের টোটো চালানোর পয়সায় সংসার চলে না, তাই প্রেস্টিজকে শিল্পী বৌদির বুটিকের সেলসের কাজে করতে হয়। আমাকে দেখেই বলল, আলুদা আবার এসেছিস? কালই তো বললাম ফাংশনে যাব না। বছর দুয়েক আগে এক শিরায় কেস খেয়েছিলাম বলে পাড়ায় ওই নামই চলে আমার। ভালো একটা নাম আছে বটে, কেউ ডাকে না। আপনারাও ওই আলুই বলুন। বিদেশ হলে হয়তো এজেন্ট আলু বা ফিক্সার আলু হতো, বাংলার বাজারে দালালদের আবার ভালো নাম। বললাম, প্রেস্টিজ তুই না গেলে আমিও যাব না। একটা জ্বলন্ত গুল উনুন থেকে চিমটে দিয়ে বের করে আমার দিকে তাক করলো প্রেস্টিজ। বলল, যাবি না তো যাবি না, এখন বিদেয় হ, নইলে আলু সেদ্ধ করে দেব। প্রেস্টিজের হার্ড ফাইবারের পাখানা পাশেই রাখা ছিল, হাতে তুলে নিয়ে বললাম, দেব? এটা ড্রেনে ফেলে দেব? এটা প্রেস্টিজকে রাগানোর খুব ইজি একটা প্রসেস। ছোটবেলা থেকেই এটা করি আমি। আমি জানি এটা করলেও ভেতরে ভেতরে খুশি হয়। কেন খুশি হয় সে ভাবা আপনাদের হেডেক, আমার নয়। ওটা ফেলে দিলে এই বঁটি দিয়ে তোকে কুঁচিয়ে দেবো আলুদা, তারপর ভাজা করব তোকে। নিজের কালী মূর্তিতে চলে এসেছে প্রেস্টিজ। ওর এই মূর্তিটা ভীষণ প্রিয় আমার। মেয়েদের কালীর প্যাকেজিংটা আমাকে বরাবরই টানে। দয়ার মধ্যে অন্নপূর্ণা আর রাগের মধ্যে কালী। ওর কাছে গিয়ে ওর ঘেঁটিটা ধরে ওর হাত থেকে চিমটেটা নিয়ে নিলাম। তারপর জ্বলন্ত গুলটা থেকে একটা বিড়ি ধরিয়ে টান দিয়ে বললাম, তুই আসিস আর না আসিস, মান্তু পিসির মেয়ে আর লাইফে ওই স্টেজে উঠবে না, দত্তাত্রেয় নিয়োগী এই শপথ করে গেল শালা। কে শপথ করলো? প্রেস্টিজ হাঁপ টেরা চোখে হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। দত্তাত্রেয় নিয়োগী। মা মরার আগে নামটা সাধ করে রেখেছিল বটে, নিজেরই দাঁত ভেঙে যায় তো বাকিদের কাছে আশা করাও পাপ। ওটা তোর নাম আলুদা? ওর মানে কি রে? মানে পরে বলবো। প্রেস্টিজকে হাসতে দেখলে এত ভালো লাগে আমার। এই ঝিরঝিরে বৃষ্টি যেন। চলি রে, যদি কেসটা লাইভ দেখতে চাস আজ সেজেগুজে চলে আসবি। নিতে আসবো? আসিস, শিল্পী বৌদির দোকান থেকে তুলে নিস। সন্ধ্যাবেলায় শিল্পী বৌদির দোকানে গিয়ে দেখলাম প্রেস্টিজ নেই। বৌদি বলল, ও তো আসেই নি, আজ তো ছুটি। সাইকেলটা চালাতে গিয়ে হাঁপ ধরে যাচ্ছিল। বাড়ির পথে গিয়ে দেখলাম হকিংস আর প্রেস্টিজ দুজনেই সাজগোজ করে হাসতে হাসতে আসছে। দোকানে যাসনি কেন? বৌদি বলল, এই কাজটা গেলে কিন্তু আমি আর পারবো না জোগাড় করে দিতে। আজ তো ছুটি ছিল আমার, পাওনা ছুটি আজ নিয়েছি। কাজুর বার্থডে না আজ, বলল প্রেস্টিজ। আবার একটা ক্যারেক্টার। কাজু প্রেস্টিজের নেড়িটার নাম। নেড়ির আবার জন্মদিন। জন্মদিন হতে গেলে মিনিমাম স্পেনিয়াল হতে হয় বলেই জানতাম। তা আমাকে সকালে বললি কেন বৌদির দোকান থেকে তুলে নিস? ও, তুই বুঝি একাই মানুষের পেছনে লাগতে জানিস আলুদা? অকাট্য যুক্তি। তোরা আয়, আমি যাই রে, বলে সাইকেল ঘুরিয়ে সোজা চলে গেলাম অনুষ্ঠান মঞ্চের কাছে। এখনো কাজ বাকি আছে বেশ। সাইকেলটাকে স্ট্যান্ডে রেখে সাউন্ড অ্যারেঞ্জারের কাছে গিয়ে দাঁড়ালাম।
লোকজন এসে গেছে, সামনের রোটায় বুড়ো বুড়ি সব বসে গেছে। শক্তিমানদাকে দেখলাম হাবুলের মাকে সিট থেকে তুলে মান্তু পিসির ভালো সিটটায় বসিয়ে দিল। অ্যানাউন্সার স্টেজে পজিশন নিয়ে নিয়েছে। অতিথিবরণও সারা হয়ে গেল। রবি ঠাকুর আর নজরুলের ছবিতে মালা পরানো আর প্রদীপ জ্বালানো শেষ। এবার টুম্পাও স্টেজে ওঠার প্রস্তুতি নিচ্ছে। প্রেস্টিজের দিকে তাকালাম। পাড়ার বাকি মেয়েদের সাথে ও বসে গেছে। সবার মাঝে ওকে দিব্যি আলাদা করা যায়। একটা ঠ্যাং ফাইবারের বলে নয়, এমনিই যায়। হকিংস আর আমি মঞ্চের সোজাসুজি সাউন্ড অ্যারেঞ্জারের কাছে গিয়ে দাঁড়িয়ে আছি। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, কিন্তু বেটা টোটনের পাত্তা নেই। যে ঘটনাটা ঘটতে চলেছে সেটার কথা ভেবে আগে হাসি পাচ্ছিল বটে, কিন্তু এখন টেনশন হচ্ছে আমার। মাতাল মানুষের ওপর ভরসা করা মনে হয় উচিত হয়নি। ওদিকে প্রেস্টিজও প্রচুর ইন্টারেস্ট নিয়ে আমার দিকে তাকাচ্ছে। একবার দুবার ভুরু উঁচিয়ে জানান দিচ্ছে, কিরে আলুদা, টুম্পা গান গাইতে উঠছে তো। আর কী বা হবে, খামোকা ডাকলি আমায়। হঠাৎ পেছন থেকে আমার জামাটা ধরে কে একটা টানলো। ঘুরে দেখি টোটন। গুরু, এসে গেছি, ভাওনাটা মনে আছে তো? নিশ্চিন্ত হলাম একটু। মুখে কিছু না বলে সাউন্ড অ্যারেঞ্জারের মাইকটা ওকে এগিয়ে দিলাম। প্রেস্টিজ একবার টুম্পার দিকে তাকাচ্ছে, একবার আমার দিকে। এবার সাগরদা অ্যানাউন্স করা শুরু করেছে। আমার বুকটা একটু ধুকপুক করছে। মিনিট খানেক বিলিক চিলিক বলার পর অ্যানাউন্সার বলল, প্রতি বছরের মতন এবারও উদ্বোধনী সঙ্গীত গেয়ে শোনাতে আসছেন আমাদের প্রিয় টুম্পা ঠিকাদার। টুম্পা আমাদের পাড়ার রত্ন, এটা সেটা বলতে থাকলো সাগরদা। মান্তু পিসি মাথা নাড়ছে, শক্তিমানদাও মাথা দোলাচ্ছে। আমি টোটনের দিকে তাকালাম। টোটন মাথা কাত করে আশ্বাস দিল, যার মানে, গুরু চাপ নিও না, সব ইয়াদ আছে। ছড়াটা আমি ভালোই লিখতাম, পড়াশুনো করিনি তো কি হয়েছে, এবারেও লিখেছি একটা ছড়ার লাইন। আমায় না মনে রাখলেও এ সান্ধ্যানুষ্ঠান যারা দেখতে এসেছে তারা আজন্মকাল মনে রাখবে এই ছড়াটা। যাই হোক, এবার ফ্ল্যাশব্যাকে যাই একটু। টুম্পা হাফ স্টেজ জুড়ে থেবড়ে বসে হারমোনিয়ামে প্যাঁ দিয়েছে। অমনি টোটন এসে সাউন্ড অ্যারেঞ্জারে মাইকটা তুলে নিল। ওদিক থেকে টুম্পা চেঁচালো, সবারে করি আহ্বান। ঠিক তৎক্ষণাৎ মাতাল টোটন মাইক নিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে কথাগুলো বলে দিল। টোটন মাইকে চেঁচিয়ে কথাগুলো বলবার পর টুম্পা স্টেজ থেকে কাঁদতে কাঁদতে নেমে গেল। মান্তু পিসি আর শক্তিমানদাও ব্যাপারটা ঠাউর করার চেষ্টা করছে। ওদিকে টোটনের কাণ্ডে দর্শক দ্বিধাবিভক্ত হয়ে গেছে। কেউ হাসছে, কেউ নিন্দে করছে, তা করুক গে। প্রেস্টিজ খুব হাসছিল সেই সময়। টোটন কথাগুলো বলেই পালালো। নির্দেশ অনুযায়ী কাজ করেছে সে। জগতে বেশিরভাগ কাজেরই দুটো দিক আছে, ভালো আর মন্দ। ইংরেজিতে মনে হয় বলে প্রজ অ্যান্ড কনস। ভালো দিক তো দেখলেন, টুম্পা হয়তো আর গাইবে না, প্রেস্টিজও হেভি মজা পেয়েছে। কিন্তু এবার অন্ধকার দিকটাও একটু দেখা যাক। আশা করছি ইতিমধ্যে আপনারা দৈববাণী পেয়ে গেছেন। তাও আমি কথক, আমার দায়িত্ব শেষটুকু বলা। টোটন পালিয়েছিল, কিন্তু ও মাতাল, অ্যাথলিট নয়। ওকে দৌড়ে পালাতে বলা হয়েছিল, কিন্তু ও টোলে টোলে পালাচ্ছিল। হাত ছয় গিয়েই টোটন ধরা পড়ল। তারপর শক্তিদার লোক ওকে খানিক চড়চাপট দিল। টোটন ট্রেন টেররিস্ট নয় যে বসের নাম গোপন রাখার জন্য জেলুসিলের মতন সায়ানাইড খাবে। ওর কাছে নিপ থাকে, সায়ানাইড ছিল না, আর থাকলেই বা খাবেটা কেন? আমি দেখলাম শক্তিদার লোকেরা টোটনকে ছেড়ে এবার আমার দিকে এগোচ্ছে। তার মধ্যে জনা কয়েক গিয়ে মেন গেটখানা আটকে দিল। আমার প্ল্যানে একটা গড়বড় ছিল। টোটনের সাথে আমারও পালানো উচিত ছিল, কিন্তু আমি ব্যস্ত ছিলাম ব্যাপারটা উপভোগ করতে। প্রেস্টিজের প্রতিক্রিয়াটা অনুভব করতে চেয়েছিলাম, কিন্তু তা উপভোগ করার আগেই অন্যরকম প্রতিক্রিয়া চালু হয়ে গেল। ওদিকে স্টেজে ক্ষমা টমা চাওয়ার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল, আর এদিকে আমাকে টেনে নিয়ে গিয়ে অপসংস্কৃতি শুরু হয়ে গেল। আমি যেটা খাচ্ছিলাম ওটাকে মার বললে গুরুত্ব কমে যাবে, ওটাকে প্রহার বলাই সমীচীন। বাংলা সিনেমায় আমার গুরু প্রসেনজিৎ যেমন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে থেঁতো করে,
সেরকমই একটা সিনে আমি সৌমিত্র রোল করছিলাম, এই ধরে নেওয়া যায়। কেবল প্রসেনজিৎ একা পেটালে হতো, তার সাথে ভিক্টর, চিরঞ্জিত, রঞ্জিত মল্লিক, যাবতীয় বাঙালি হাব দেবতা মিলে অসুর বন্দনা করছিল। কয়েক রাউন্ড বাটাম খাওয়ার পরে চোখে সব ঝাপসা দেখতে শুরু করি। তারই মধ্যে মনে হলো কয়েকজন বয়স্ক লোক মিলে এসে আমার মার খাওয়াটা থামালো। আমি তখন উড়ু ভাঙা দুর্যোধনের মতো ভুল উন্ঠিত। তারপর কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এসে একটা ভ্যান ডেকে আমায় তাতে শুইয়ে সরকারি হাসপাতালে পাঠিয়ে দিল। ভ্যানে আমার মাথার পাশে একজন বসেছিল। উবুড় হয়ে শুয়ে ঝাপসা চোখেও তার থমথমে মুখ আমি দেখতে পাচ্ছিলাম। যে লোকগুলো আমায় বাঁচালো তাদের জড়ো করেছিল হকিংস, নইলে হয়তো সেই যাত্রা বাঁচতাম না। হাসপাতাল থেকে আমাকে আজকেই ছেড়েছে। আমার মাথায় বেশ কটা সেলাই পড়েছে, আর নাকের ওপর দিয়ে একটা ব্যান্ডেজ হয়েছে। তাতে কি হয়েছে এখনো জানি না। দুটো হাঁটু, কুনুই সব ছড়ে গেছে। ডান হাত তুলতেই পারছি না। পিঠেও বিষের ব্যথা। প্রেস্টিজের লক্ষ্মীটানা চোখ দিয়ে জল পড়ছে, আর তাও মুখে হাসি লেগে রয়েছে। সারাক্ষণ একই কথা বলছে আমায়, পাগল রে তুই আলুদা, তুই বদ্ধ পাগল একটা। আমায় ডিমের ঝোল আর ভাত মেখে খাইয়ে দিল এইমাত্র। মা চলে যাওয়ার পর অনেক দিন পরে কেউ খাইয়ে দিল আমায়। হয়তো শক্তিমানদার কাছে ক্ষমা না চাইলে আর কোনোদিনও ক্লাবে ঢোকা হবে না আমার। যাই হোক, সেই দিন টুম্পা যখন মাইকে চেঁচিয়েছিল, সবারে করি আহ্বান, এদিক থেকে টোটনও চেঁচিয়েছিল, শক্তিমান শক্তিমান শক্তিমান। আমি টোটনকে আর একটা লাইন বলেছিলাম বলতে, সেটা মান্তুর বারান্দায় গামছা মেলেছে শক্তিমান। কিন্তু মাতালের দায়িত্ববোধ বলে কথা, টোটনচন্দ্র মাইকে চিৎকার করে বলেছিল, মান্তুর বারান্দায় জাঙ্গিয়া মেলেছে শক্তিমান। নমস্কার, আশা করি আপনাদের ভালো লেগেছে। আনাড়ি মাইন্ডস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অবশ্যই টিপবেন যাতে আপনারা নোটিফিকেশান পান। শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর উপদেশ দিন যাতে আমরা আরও ভালো কিছু করতে পারি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। স্টে হোম, স্টে সেফ।